গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হলো লক্ষ্মণের মা। লিখেছেন মহাশ্বেতা দেবী। গল্প পাঠে আমি দীপালি। জুন মাসের ২-৩ তারিখ থেকে গঙ্গা বুঝতে পেরেছিল গতিক সুবিধের নয়। গঙ্গার বর যতদিন বেঁচে ছিল ততদিন ঘোড়ার ঘাস যোগান দিত কেল্লায় আর রানী মহালে। ঘাস কাটতে গিয়ে ওকে সাপে কামড়ায়। ও মরে যাওয়ার পর গঙ্গা আর ঘাস কাটে না, তবে ও উপোস করে মরেনি। ওর ছেলে রামের হাত ধরে ও চলে গিয়েছিল রানী মহালে। রানীর দরবারে যাওয়ার সময় ৩টের পর। সকালে স্নান আর পুজো হয়ে গেলে রানী তার মহালের বড় ঘরে এসে বসেন, একটু ভজন গান শোনেন। তারপর শহরের মানি গুণী লোকেরা দেখা করতে আসেন, মন্ত্রীরাও আসেন। রানী বসেন চৌকিতে, পাশে বসেন দামোদর ওর ছেলে। যে দেখা করতে আসে সে সামনে এটা ওটা উপহার রাখে। রানী তা থেকে একটু করে শুকনো নারকেল বা সুপুরি তুলে নেন। গঙ্গা রানী মহলে গিয়ে রানীর বুড়ি দাসী যমুনা বাইকে ধরেছিল, বলেছিল, আমায় দেখা করিয়ে দাও দেখি রানী সাহেবার সঙ্গে। হাতে কিছু নিয়ে যেতে হয়। কি এনেছিস? গঙ্গা কয়েকটা ভুট্টা এনেছিল। কে না জানে রানী ভুট্টা খেতে ভালোবাসেন। এমন কথা কে শুনেছে বল? না হয় কোম্পানি ঝাঁসি রাজ্য নিয়ে নিয়েছে। তবু তুমি তো রানী বটে। তুমি ভুট্টা পুড়িয়ে আদার রস আর নুন মেখে কচকচ করে খাবে। গঙ্গা বেঁটে খাটো মানুষ, তবে খুব শক্তি রাখে শরীরে। একটা জামার ওপর কনুই অবধি চলি পরা, মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা। ঘোমটা আর ঘাগরা সবই কালো রঙের। গরিব মানুষ, কালোই ভালো, ময়লা কম হয়। যমুনাবাইও পেছনে পেছনে এসেছিল। যমুনাবাই ৫০ বছর ধরে এই রাজবাড়ির দাসী হয়ে আছে। এখন ৪টি সলতে পাকায়, একটু গল্প করে, এই তার কাজ। এর নাম গঙ্গা। এ বিধবা হয়েছে। এর বর ঘাস কাটতো। জানি, দামোদর হঠাৎ বলল। ও রামকে চিনতে পেরেছে। জানো? কেমন করে জানলে? রানী জিজ্ঞেস করলেন। সারঙ্গীকে ঘাস তো ও দিতে আসতো ওর বাবার সঙ্গে, তখন দেখেছি। সারঙ্গী রানীর ঘোড়ার নাম। রানী বললেন, কি বলবে তুমি বলো। গঙ্গা অনেকক্ষণ ধরে ভাবছিল সাজিয়ে গুছিয়ে কথা বলবে, কিন্তু এখন ওর কেন যেন মনে হলো সোজাসুজি কথা বললেও চলবে। রানী হয়েছে তো কি হয়েছে বাপু, গঙ্গার চেয়ে তুমি বছর 10-এর ছোট হবে। গঙ্গা বলল, আমি কি না খেয়ে মরবো তোমার আশ্রয় থাকতে? রানীর হাসি পেল, দুঃখ হলো। রাজ্য কি আমার আছে? আমি যা পাই তাতে আমার চলে না। কি ব্যবস্থা তোমার করি বলো তো? রানীর যথাসর্বস্ব গয়নাগাটি টাকা কড়ি সব যে ইংরেজরা কেড়ে নিয়ে রেখে দিয়েছে, এ কথা আর ঝাঁসিতে কে না জানে। রানী আবার বললেন, রামের বাবা কিছুই রেখে যায়নি? তা রাখবে না কেন? ঢোল বাজিয়ে গান গাইতো, ঢোলটা রেখে গিয়েছে। ঘাসের আঁটি বাঁধতো, সেই দড়িটা আছে। আর আছে দুটো গরু।
সে কিন্তু আমার নিজের। বাছুর পুষে বড় করে দিয়েছিলাম, তাই দুটো গাই পেয়েছি। দুধ দেয়? দেয় বই কি। রানী বললেন, তবে তুমি সবটা দুধ এখানে দিয়ে যেও, রান্নাঘরে। এই টাকাটা রাখো, দুধের আগাম দাম পেলে। গঙ্গা ঢিপ করে সাষ্টাঙ্গে প্রণাম করলো। ছেলেকেও প্রণাম করতে বলল। রাম হাঁ করে রানীর সাদা শাড়ি, এত বড় খোঁপা আর হাতের হীরের বালা দেখছিল। গঙ্গার কি আর এই সকালে রানী দেখবার সময় আছে? সেই থেকে গঙ্গা রানী মহালে দুধ দেয়। আজ কদিন হলো দুধের ব্যবস্থা করেই গঙ্গা প্রায় ছুটে ছুটে বাড়ি ফেরে। শহরের দক্ষিণ দিকে হলো গিয়ে লক্ষ্মীতাল, তারও ওপারে গঙ্গার ঘর। জলের ধারেই ঘাসটা ভালো হয়, তবে জায়গাটা বড় একটেরে। গঙ্গা রামকে 4টি ভুট্টার খই আর গুড় খেতে দেয়। তারপর রাম যায় গাই চড়াতে। গঙ্গা মাথায় দুধের ঘটি নিয়ে চলে যায় কেল্লায়। মিলিটারি সাহেবরা এই কেল্লায় থাকে না, তারা থাকে কেল্লার বাইরে 2 মাইল দূরে ক্যান্টনমেন্টে। সেখানে ওদের থাকবার বাড়িঘর, জেলখানা, সিপাহীদের ছাউনি। কেল্লায় থাকে আপিসে যারা কাজ করে, সেই সব ইংরেজ। গঙ্গার বর সেখানে ঘাস জোগাতো। ঘোড়া ছাড়া তো কারোরই চলে না। ঘোড়া চড়ে সবাই ঘোরে ফেরে যুদ্ধ করে, আবার বেতো টাটু ঘোড়ার পিঠে চড়ে চাষিরা চাষ করে। গঙ্গা ঘাসের দাম চাইতে গেল, আর গেল ওর ছেলেকে দেখতে। সত্যি ছেলে নয়, আবার মিথ্যে বলাও ভুল। কেল্লাতে থাকে রেভিনিউ বিভাগের লোক টার্নবুল। ওর দাদা গেছেন পাঞ্জাব, আর বৌদি মারা গেছেন। দাদার 7 বছরের ছেলেটা উইলিয়াম এখানেই আছে। ওকে পিসিদের কাছে কলকাতায় পাঠিয়ে দিলেই হয়। কিন্তু কি যে শুরু হয়েছে 1875-এর মার্চ থেকে। এখানে সিপাহীরা ক্ষেপে উঠেছে, ওখানে সিপাহীরা ক্ষেপে উঠেছে। এ সময় কলকাতা অবধি যাওয়া কি সোজা? ছেলেটার ডাক নাম বিল। মাথাটা বড়, গাটা রোগাটে, গম্ভীর গম্ভীর চেহারা। আয়াদের কাছে থাকে বলে বেশ হিন্দি শিখেছে। গঙ্গার সঙ্গে ওর খুব ভাব হয়েছে। গঙ্গার ছেলে রাম বেজায় কালো। গঙ্গার ইচ্ছে করে বিলকে বেশ কাজল পরিয়ে সাজিয়ে দেখে। ফর্সা তো, ফর্সা রঙের উপর গঙ্গার খুব টান। ছেলেটা পেটুক আছে। গঙ্গাকে দেখেই ও এসে বলল, আমার মকাই এই নাও। গঙ্গা ওকে একটা কচি ভুট্টা দিল, তারপর বলল, তোমার কাকা কোথায়? ঘরে, চিঠি লিখছে। গঙ্গা ঘরের দরজায় গিয়ে সেলাম করলো। ঘাসের দাম চাই তো, কত টাকা দেব বলো তো? দাঁড়াও, কোথায় যেন লেখা আছে। দাম চাই, কিন্তু অন্য কথাও বলবো। গঙ্গার বুকটা টিপ টিপ করে কাঁপলো। বাপরে, সাহেবদের সঙ্গে কথা বলা কি সোজা সাহসের কাজ? গঙ্গা বুন্দেলখণ্ডী মেয়ে, কারুকে ভয় টয় পায় না। তবে সাহেবদের সঙ্গে কথা বলতে একটু বুক কাঁপে বই কি। কি বলবে বলো? গঙ্গা মাটির দিকে চেয়ে বলল, তোমাদের কেল্লাটায় কোনো বন্দোবস্ত নেই, এখানে থেকে কি প্রাণ বাঁচবে? তোমরা কেন সাগর বা জব্বলপুর চলে যাচ্ছ না? চলে যাব কেন? এসব কথা তোমায় কে বলেছে? আমায় কে বলবে? অনেক খবর পাই। আমায় বলছো কেন?
গঙ্গা চোখটা তুলে বলল, সব সাহেবরাই বুঝি গোয়ার হয়? রামদিন বলছিল বটে। রামদিন? রামদিনকে? তোমার বেয়ারা? টার্নবুল অবাক হয়ে গেল। বেয়ারা, চাপরাশি, বাবুর্চি, জমাদার, খানসামা, পিয়ন, বরকন্দাজ, এদের নাম কে জানে বলো? কি বকবক করছো বলো তো? যাও, কাজ করতে যাও। এই সময় বিল ঘরে ঢুকলো। কাকার টেবিলে হাঁসের পালকের কলম, কাগজ, পেন্সিল, কত কি থাকে। বিল টেবিলের কাছে এলে কাকা কিছু বলে না। তুমি কি গঙ্গাকে বকলে? বিল ইংরেজিতে বলল। না, বকবো কেন? বকো না, ও আমার বন্ধু। বিলের কাকা একটু হাসলো। এসব কথার কি উত্তর হতে পারে বলো? গঙ্গা চলে গেল বেয়ারা দাসীদের জটলায়। বলল, তোমাদের কথাই তো দেখছি ঠিক। কিছুতে ওরা বুঝতে চায় না যে সিপাহীরা বলওয়া বিদ্রোহ করছে চারিদিকে। মরবে সব, দেখো কি হয় শেষ অবধি। বকবক করতে করতে গঙ্গা চলে গেল। যেন চুপ করে থাকবে ব্যারাকের সিপাহীরা, যেন তারা একটা সাহেবকেও ছেড়ে দেবে। গঙ্গা তো সেদিন সুবেদার সাহেবদের ওখানে ঘাসের দামের জন্য তাগাদা করতে গিয়েছিল। সহিসটা ফট করে বলে বসলো, আমাদের দিন এসে গেছে জানিস, ঘাস টাসের দাম তো আর দেব না। চুপ রহো। সুবেদারের চৌধুরী বেজায় বকেছিলেন সহিসটাকে। গঙ্গা সময় বুঝে চেঁচিয়ে কাঁদতে শুরু করেছিল। আহা, আমি গরিব বিধবা গো, আমাকে দেখবার কেউ নেই গো। ঘাসের দাম বাকি ছিল ৮ আনা। গঙ্গা কেঁদে কেটে আরো ১ টাকা বকশিস পেয়ে গেল। চকচকে রূপোর রামচাঁদি টাকা দেখে সহিসটার মাথা ঘুরে গিয়েছিল। গঙ্গা বাড়ি চলে গেল। তারপর কি হলো তা তোমরা সবাই জানো নিশ্চয়। রানী বারবার সাহেবদের বলেছিলেন, সিপাহীরা ক্ষেপতে পারে, তোমরা ঝাঁসি ছেড়ে পালাও। ওরা শোনেনি। ঝাঁসিতে যে সিপাহীরা ছিল তারা ৪ জন জেলখানা খুলে দিল। ক্যান্টনমেন্টের অস্ত্রশস্ত্র সব নিয়ে নিল। সাহেবরা ঝাঁসি শহর ঝেঁটিয়ে যে যেখানে ছিল কেল্লায় জুটল ৪ঠা জুন। সেখানে না আছে খাবার দাবার কোনো ব্যবস্থা। সাহেবদের ভারতীয় চাকর বেয়ারারা প্রাণপণে সাহায্য করতে চাইল। সাহেবরা তাদের বিশ্বাস করল না। রানী বললেন, মেয়েদের আর ছোটদের আমার কাছে পাঠিয়ে দাও। সাহেবরা শুনল না। ৮ তারিখে সিপাহীরা কেল্লার যত সাহেব ছিল ছেলে মেয়ে সবাইকে কেটে ফেললো কেল্লার বাইরে এনে। তারপর ওরা দিল্লি চলে গেল। কেল্লাটা চিরদিন রাজাদের ছিল, তারপর সেখানে সাহেবরা এসে ঢুকেছিল। কেল্লার ভেতরে কি আছে না আছে দেখবার জন্য মানুষের কৌতূহলের শেষ ছিল না যেন। বাইরে যখন হইচই চলেছে, রানী তখন সিপাহীদের কথা শুনে বেজায় চটে গেছেন। ঝাঁসি শহরে দোকানপাট বন্ধ। তখন গঙ্গা তার সঙ্গে কেল্লায় গেল। গিয়ে যে ওর কি খারাপই লাগলো। ছোট ছেলে মেয়ের জুতো, টুপি, জামা, খেলনা ছড়িয়ে পড়ে আছে। মজাদার বিছানা, আসবাব, বাসন সব লণ্ডভণ্ড এদিকে সেদিকে। গঙ্গার যত মনে হতে লাগলো যারা মরেছে তাদের মধ্যে বিলও ছিল, তত ওর কষ্ট হতে লাগলো। বলওয়া হলে নাকি ঠিক সময়ে ঠিক কাজটি করা যায় না, পথে ঘাটে সবাই বলছে। সিপাহীরা শহরে কোনো জিনিসপত্র নেয়নি।
তবু ভয়ে সবাই দোকানপাট বন্ধ করে বসে আছে। গঙ্গা একথা সেকথা ভাবছে, এমন সময় শুনতে পেল, গঙ্গা, বিল, তুমি এখানে? আয়া আমাদের এই ঘরে বন্ধ করে রেখে চলে গেছে। এখানে থাকলে কেউ বুঝতে পারবে না, তাই আছি আমি। আয়ার খুব বুদ্ধি, তাই না? গঙ্গা ঘরে শেকলটা খুলল। এখন কি করবে গঙ্গা? কেমন করে ওকে বাঁচাবে? ওকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার কথা গঙ্গার একবারও মনে হলো না। বিল, আমার সঙ্গে চলো। কোথায়? কথা বলো না, একটা কথাও বলো না, চলো দেখি। গঙ্গা ওকে পিঠের সঙ্গে দড়ি দিয়ে বাঁধলো। তারপর তার মাথা ঢেকে, শরীর ঢেকে, নিজের মাথা ঢেকে চাদর মুড়ি সুড়ি দিয়ে নিয়ে কেল্লা ছেড়ে বেরোলো। ভাগ্যি দোকানপাট বন্ধ, শহরের রাস্তা নির্জন। সাহেবরা যে চলে যাবে, সিপাহীরা এক এক জায়গায় এক একজনকে রাজা করবে, এ কথা তো গঙ্গা সেই কবে থেকে শুনছেই। বিল তো সাহেবদেরই ছেলে, সে ছেলেকে বা গঙ্গা বাঁচাতে যাচ্ছে কেন? গঙ্গার বাড়ি যেতে হলে লক্ষ্মীতাল ঘুরে যেতে হয়। মাটি সেখানে ঢেউ খেলানো। বাড়িটা পাথর আর মাটির চাপড়ায় রোদে পুড়ে ঝামার মতো শক্ত হয়ে গেছে। একটা লম্বা টানা ঘর, একপাশে কখানা খাটিয়া পাতা, মা ছেলে শোয়। ঘরের অন্যদিকে ঘাসের টাল থাকতো এক সময়, সেদিকের ছাদটা বেশ উঁচু। এখন সেদিকে গাই দুটো থাকে আর বাছুর। মাঝে কাঠের বেড়া দেওয়া, ঘরের এক কোণে রাঁধার উনুন, নাওশা তাতে বসানোই থাকে। এখন গরমকাল, রাতে গঙ্গারা বাইরে শোয়। ঘরের চালে দড়ি দিয়ে ওদের শীতকালের কম্বল কখানা, দড়ি, বস্তা, দুটো পেতলের হাঁড়ি, সর্বস্ব ঝোলানো। রাম ঘরে নেই, নিশ্চয়ই শহরে কি হচ্ছে দেখতে ছুটেছে, নয়তো গাই আনতে গেছে। গঙ্গা পিঠের দড়ি খুলে বিলকে বিছানায় ফেললো ধপ করে। মা গো, ছেলেটা নেতিয়ে পড়েছে দেখো। গঙ্গা সবসময় হিন্দি বলে না, নিজেদের মধ্যে ওরা বুন্দেলখন্ডি কথাই বলে। খিদে পেয়েছে? গঙ্গা জিজ্ঞেস করলো। ছেলেটা কথা বলে না, একবার ওর দিকে তাকায়, আরেকবার বাইরের দিকে। তারপর বলে, কাকা কোথায়? কাজে গেছে, আসবে। না, কাকা মরে গেছে। কে বলল? আয়া। রাম রাম। গঙ্গার আয়ার উপর রাগ হলো। না হয় সত্যি কথা, তা বলে তুই সে কথা ওকে বলবি কেন? রাম কোথায়? বাইরে গেছে। শোনো, এখন কথা বলো না, একটু দুধ খাও তো। গঙ্গা ওকে দুধ আর গুড় দিল, শক্ত গুড়ের ডালা। একটু কামড়াও, একটু দুধ খাও, বেশ লাগে। খেতে খেতেই ছেলেটার চোখ ঘুমে জড়িয়ে এলো। ওকে খাটিয়ায় শুইয়ে দিয়ে গঙ্গা ধমক দিয়ে বলল, চুপ করে শুয়ে থাকো, কাঁদলে মারবো। আয়াদের হাতে মারধর খেয়েই বড় হয়েছে বিল। ও ভয় পায় আর কথা শোনে। চুপ করে ও শুয়ে পড়ল। গঙ্গা এসে বাইরে বসলো পাথরের ওপর, বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। রাম এলো কিছুক্ষণ বাদে, বলল, মা, আজ কত কাণ্ড হয়েছে জানিস? কি হয়েছে? সিপাহীরা সব সাহেবদের ধরে কেটে ফেলেছে। জোকাশবাগে সবাই দেখেছে, আমিও দেখে এলাম, সব পড়ে আছে।
সেপাইরা বাট সাহেবের কাছে টাকা চেয়েছিল। বাট সাহেব ওদের সব গয়না দিয়ে দিয়েছে, জানিস? না, জানি না। রাম, শোন, কাজের কথা আছে। কি কথা? ভেতরে আয়। গঙ্গা বিলকে দেখালো আর ফিস ফিস করে ছেলেকে কি বলল। রাম বলল, ওরা যে বলছে এক একটা সাহেবকে ধরিয়ে দিলে টাকা পাবে সবাই। গঙ্গার রুক্ষ চুল আর পাথুরে মুখ সূর্যাস্তের আলোয় জ্বলতে লাগলো। গঙ্গা বলল, ও যে এখানে আছে সে কথা কারুকে বললে তোকে কুচি কুচি করে কেটে ওই জলে ফেলে দেব। রাম একটু কাঁদলো, বলল, আমি কি বলেছি বলে দেব? যদি বলে দিস তবে ওরা যেমন করে সাহেবদের কেটেছে ঠিক তেমনি করে আমাদের কাটবে, জেনে রাখিস। ওকে যদি কেউ দেখে, ব্যবস্থা একটা করতে হবে। ওকে তুই কি করবি মা? এখন প্রাণটা তো বাঁচাই, এনে যখন ফেলেছি। তোর বাবার ঘোড়াটা আনতে পারিস পিসির কাছ থেকে? রামের বাবার টাট্টু ঘোড়া ছিল একটা। তার পিঠে ঘাস চাপিয়ে ও শহরে যেত। ও মরে যাওয়ার পর ঘোড়াটা কে দেখে কে চড়ায় এই ঝামেলা হয়েছিল। রামের পিসি কাছাকাছি থাকে, ওর গায়ের নাম ভুলি। পিসি ঘোড়াটা চেয়ে নিয়ে গেল। ওর চাষবাস আছে, পিসে ঘোড়া চড়ে খেতে ঘুরে ঘুরে দেখবে। রাম বলল, কি হবে? আবার ঘাস বেচবো, তুই নিয়ে আয়। তোর ঘোড়াটাকে পিসি যেন কি বলে? তোর জ্যাঠার নাম ভরতুয়া। তোর বাবা বেজায় গোয়ার আর রাগী ছিল তো, দাদার সঙ্গে ঝগড়া ছিল খুব, তাই দাদাকে জব্দ করবে বলে রামজির তিসরা ভাইয়ের নামে নাম রেখেছিল ঘোড়াটার। রাম গিয়ে ঘোড়াটা নিয়ে এলো, বলল, পিসি খুব রাগ করলো মা, বলল তোদের ঝাঁসিতে বলওয়া লেগে গেল, আমাদের ভুলিতে যদি লেগে যায়, ঘোড়াটা থাকলে আমাদের সুবিধে হতো খানিকটা। আহা হা হা, আমার ঘোড়া ওকে সুবিধের জন্য ছেড়ে দেব? ওরে আমার তুমি রে! রং এনেছিস রং? হ্যাঁ মা। ঝাঁসির লোকরা নাচ গান রামলীলা থিয়েটার খুব ভালোবাসে। রাম মুখে মাখবার রং নিয়ে এসেছে কিনে। দোকানি ওকে মারতে নাকি বাকি রেখেছে। বলেছে সাহেবরা চাঁদ সূর্যের মতো, তারা মরল অপঘাতে, দেশে এখন কি হয় তার ঠিক নেই, তুই এখন বাঁদর সাজবি। গঙ্গা রংটা নিল, রামকে ডেকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করলো। বিলকে বলল, তোমায় এখন সব বুঝতে হবে। তোমার কাকা আর সব সাহেবদের গলাটি। আঙুল দিয়ে বুঝিয়ে দিল গঙ্গা কি হয়েছে। বলল, তুমি সাহেব জানতে পারলে তোমাকে ওরা মারবে। জানি, জমাদার বলেছিল কাকাকে। বোকাটা, কারো কথা শোনেনি। এই, আমার কাকা বোকা না, খুব বুদ্ধি তার। শোনো, তোমাকে মুখে রং মাখিয়ে দেব আমি, বলবো তোমার নাম লক্ষ্মণ। লক্ষ্মণ? এ একটা খেলা? হ্যাঁ বাবা, এ একটা খেলা, কিন্তু যদি একটিবার ইংরেজিতে কথা বলো আর লক্ষ্মণ ডাকলে সাড়া না দাও, তাহলে পিঠে ওই ঘোড়ার চাবুক ভাঙবো। রাম বলল, মা, ও কেন বোবা সাজুক না? সেই ভালো, বোবা সেজে ঘরে থাকবে তুমি সারাদিন। রামের মনে দয়া হলো, বলল, চাঁদনি রাতে আমি তোমায় বাইরে নিয়ে বেড়াবো, কেমন?
রাম, তুই ওকে দিনে রাতে পাহারা দিবি। আমি যখন বেরুবো তখন দৌড় বন্ধ করে যাব। কেমন? তুই একা যাবি? হ্যাঁ। গঙ্গার কথা মতোই চলতে লাগলো সব। সেপাইরা চলে গেল দিল্লির দিকে। রানী ঝাঁসির রানী হয়ে বসলেন। 10 মাস ধরে আজ এ রাজ্যের সঙ্গে কাল ও রাজ্যের সঙ্গে রানীর যুদ্ধ লেগেই রইল। সে তো তোমরা জানো। তবু 10 মাস ধরে ঝাঁসিতে যেন সুখ শান্তির সীমা রইল না। তারপর খবর চলে গেল দিকে দিকে। পৃথিবীর নানা জায়গা থেকে ইংরেজরা আসতে লাগলো ভারতে। তারপর তারা একদিন হাজার হাজার সেপাই, কামান, বন্দুক, তাঁবু, গোলাগুলি নিয়ে ঝাঁসিতে চলে এসেছিল। তখন কি হয়েছিল সে তো গল্পের শেষ কথা। গঙ্গার গল্পের সঙ্গে তার সম্পর্ক নেই। শেষ কথাটা কি কেউ আগে বলে দেয়? আগে কি হলো তাই বরং বলি। শোনা গেল গঙ্গার ছেলেটার কি যেন অসুখ হয়েছে। দিনরাত ঘরে থাকে আর একটু আধটু গাই দোয়। গঙ্গা পায়ে নাগরা আর কোমরে ঘাগরা পরে ঘোড়ার পিঠে ঘাস আর দুধের কলসি চাপিয়ে শহরে নিয়ে যায়। কারো সঙ্গে কথা কয় না গঙ্গা। দুধ বেচে আটা, ডাল, তেল কিনে নিয়ে চলে আসে। ঘর থেকে জানলা দিয়ে লক্ষ্মণ দেখে ওই ওপারে মহালক্ষ্মী মন্দিরের ঘাটে কতজন স্নান করছে। মাঝে মাঝে রানী আসেন পালকি নিয়ে। খুব ভালো লাগে ওর। এদের ঘরদোর বেজায় নোংরা, আর রুটিতে বড় লবণ দেয় গঙ্গা। তবু ভালো লাগে। এমন করে ও কারো মন আর মমতা পায়নি জীবনে। মাকে মনে পড়ে না, বাবাকে অস্পষ্ট মনে পড়ে। কাকা ভালো ছিল, কিন্তু তাকে আর ও কতটুকু দেখেছে। ও তো থাকতো আয়াদের কাছে, তারা খেতে দিত আবার ধমকও দিত। অন্ধকারে ওর বড় ভয় ছিল। আয়ারা ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিত। গঙ্গা কেমন তেলের ডিবরি জেলে রেখে দেয়। সবচেয়ে মজা লাগে সারা দিনমান ঘরে পড়ে ঘুমো, আর রাত হলে লক্ষ্মী তালের জলে গিয়ে স্নান করো, কাপড় ধো, ছুটোছুটি করো। একেবারে চুপটি করে, ঠোঁটটি বুঝে। রামের সঙ্গে ঘরে বসে খেলা করো মাটির মার্বেল নিয়ে, মেঝেতে দাগ কেটে। একেবারে হেসো না, জানতে দিও না কাউকে যে এখানে তুমি আছো। সবচেয়ে ভালো লাগতো লক্ষ্মণের গঙ্গার কাছে রানীর গল্প শুনতে। সত্যিকারের রানী? ভোরবেলা ঘোড়ার পায়ের শব্দ শুনে জানলা দিয়ে চেয়ে দেখো, সারঙ্গী ঘোড়ার পিঠে নীল পোশাক পরে ছুটে চলে যাচ্ছেন। রানী খুব ভালো? খুব ভালো? ও জিজ্ঞেস করেছে। গঙ্গা রুটি সেঁকতে সেঁকতে বলেছে, খুব ভালো। আমার কাকা? চুপ করে বেটা, খানা বানাই। গঙ্গা ভুরু কুচকে বসে বসে রুটি ভাজছে। রোজ গঙ্গা মনে মনে বলে, হে বাবা শিব, হে মা মহালক্ষ্মী, যদি পাপ করে তার ক্ষমা করে। কত কথা মনে হয় ওর। যদি ওর কাছে থেকে যায় তাই তো ভালো। রামের ভাই লক্ষ্মণ হয়ে যদি থেকে যায়। দুটো ছেলে ঘরে থাকলে গঙ্গা আরো গাই আর মোষ কেনে, একটু ক্ষেতের জমি চেয়ে নেয় বাট সাহেবের কাছ থেকে। গঙ্গা গল্প শুনেছে বাঘের কাছে, নেকড়ের কাছে অব্দি ছেলে মানুষ হয়েছে কত। তা যদি হতে পারে, তবে কি আর একটা সাহেবের ছেলে গঙ্গার কাছে থেকে যেতে পারে না? ছেলেটাও তেমনি হয়েছে। যখনই দেখে গঙ্গা বসে ভাবছে আর ভাবছে, তখনই কাছে আসে। অন্যদিকে চেয়ে আস্তে আস্তে বলে, আমি ইংরেজিতে কথা বলিনি, আমি বাইরে যাইনি।
তবে আমার সঙ্গে কথা বলছো না কেন? চুপ করো। গঙ্গা কখনো ধমক দেয়, কখনো একটা ভুট্টা সেঁকে ফেলে দেয় সামনে। এমনি করেই কেটে যাচ্ছিল। ক্রমে ফাল্গুন মাস এলো। দিনে গরম পড়ে, কিন্তু রাত্রে গায়ে কম্বল দিতে হয়। কেল্লায় পলাশ গাছ ফুলে ফুলে ভরে গেল। হঠাৎ কি যেন কথা ছড়িয়ে পড়ল বাতাসে। দলে দলে লোক শহরের ভিতরে আসতে লাগলো। গ্রাম থেকে মানুষ সরে যেতে লাগলো। কি হয়েছে? ইংরেজরা আসছে। তারা বাট সাহেবকে ফাঁসি দেবে। তারা ঝাঁসির প্রতিটি মানুষকে মেরে ফেলবে। সেই যে ইংরেজদের মেরে রেখে সিপাহীরা চলে গিয়েছিল, এ হবে তার প্রতিশোধ। শুনে বুড়ো বুড়ো বুন্দেলা রাজপুত, আফগান, পাঠান আর মাকরানি সিপাহীদের যে কি আনন্দ, তা যদি দেখতে! যাদের দাঁত পড়ে গেছে তারা হা হা করে হেসে বলল, এতদিনে যুদ্ধ করার একটা সুযোগ পাওয়া গেল। রানীকে ভয় দেখানো অমনি চারটিখানি কথা কি না! কেল্লার ওপর টকটকে লাল একটা নিশান উড়িয়ে দিয়ে রানী যুদ্ধের জোগাড়ে ব্যস্ত হয়ে পড়লেন। তারপর কি হলো বলবো না, তোমরা ইতিহাসে পড়ে নিও। কেমন করে সে যুদ্ধ চললো 15-16 দিন ধরে, আর কেমন করে রানী তার ছেলেকে নিয়ে ঝাঁসি ছেড়ে গোয়ালিয়র চলে গেলেন, পড়লে পরে অবাক হয়ে যাবে। রানী পালিয়ে গেলেন শুনে ইংরেজরা তখন ঝাঁসি শহরের হাজার হাজার মানুষকে কাটতে শুরু করলো। যুদ্ধ চলছে, কেননা সৈন্যরা তখনও ইংরেজদের সঙ্গে লড়তে লড়তে মরছে। শহর জ্বলছে, সে এক সর্বনাশের দিন। যে পারলো সে পালালো। গঙ্গা দেখতে লাগলো। গঙ্গা দেখতে লাগলো রাতে বিরেতে মানুষ পালাচ্ছে শহর ছেড়ে। রামকে বলল, রাম, তুই পিসির বাড়ি যা, তোমায় ছেড়ে যাব না। কেমন করে পালাবো বল? একটা ঘোড়ায় 3 জন যেতে পারবো কি? মা, আমি যদি আরেকটা ঘোড়া নিয়ে আসি? কেমন করে আনবি? কেন? চুরি করে? তুই পারবি? আমার বয়স বুঝি হয়নি? আমি বুঝি বুন্দেলা রাজপুত নই? আমি কি ভীতু হয়ে ঘরে বসে থাকবো? রাম চলে গেল ঘোড়া আনতে। 13 বছরের ছেলে, মাথার চুলগুলো কোঁকড়া, একটু কটা, ময়লা গায়ে, লাল রঙের জামা আর কালো পাজামা পরনে, পায়ে মোটা নাগরা। গঙ্গা বেরিয়ে গিয়ে একটু দূরে শহরের পথের ধারে দাঁড়িয়ে রইল। ভান্ডির দরজা দিয়ে রানী পালিয়েছেন, তাই ওরা পাথর দিয়ে ভান্ডির দরজা বন্ধ করে দিচ্ছে। শহরের এতগুলো দরজা, সবগুলোই বুঝি বন্ধ। কিন্তু কেল্লা আর শহর ঘেরা পাঁচিল ভেঙে গেছে কামানে। ফাটল দিয়ে মানুষ বেরোচ্ছে তো বেরোচ্ছেই। ঝাঁসি শহরে কি এত মানুষও ছিল? এখন গঙ্গার বুকের ভেতরটা দুপদাপ করতে লাগলো। মা গো, ও তো কাছেও যায়নি। ওর মধ্যে রাম গেল কেন? ও যেতে দিল কেন? ওই দেখো, কত চেনা চেনা মুখ। হ্যাঁ রে, তোদের কি এত গাইমোষ ছিল? কি যে বলো গঙ্গা মাসি, এখন কোনটা কার, কে হিসেব করে? খুব লুট চলেছে বুঝি? গিয়ে দেখে এসো একবার। যাব? গরিবের আবার বিপদ কি বাবা? লুট হচ্ছে হেলোয়াইপুরা আর কেষ্টিপুরায় বড় লোকদের পাড়ায়। রানী মহলটা আর নেই গো। তুমি দাঁড়িয়ে কেন? তুমি পালাবে না? পালাবো কেন বাছা? আমি কি দোষ করেছি কোনো?
তুমি যে গোয়ার সেই গোয়ারই রয়ে গেলে দেখছি। বলবার সময় কে দোষ করেছে কে দোষ করেনি তার হিসেব রাখে কেউ? দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা বাড়ি চলে এলো। দিন কাটলো, বিকেল হলো, সন্ধে হলো, অন্ধকার। আজ আর গঙ্গা ঘরে পিদিম জ্বালল না। রাম জানে আলো না থাকলেও মা ঘরে বসে থাকবে। হয়তো গোলমালের জন্য রাম আসতে পারছে না, পরে আসবে। গঙ্গা বসে থেকে থেকে কখন ঘুমিয়ে পড়লো কে জানে। ওর ঘুম ভাঙলো ভোরে। শহরের আকাশে শকুন উঠছে। গঙ্গা যেন কি বুঝতে পারলো। ঘরে এসে ও লক্ষ্মণকে ডেকে তুলল। লক্ষ্মণ তো অবাক। আজ গঙ্গার মুখে কথা নেই, ধমক নেই, চোখ দিয়ে শুধু অল্প অল্প জল পড়ছে আর ঠোঁট কামড়াচ্ছে গঙ্গা। গঙ্গা ওকে নাওয়ালো, গায়ের রং তুললো, তারপর ওকে ওর আগেকার প্যান্ট শার্ট পরালো। শুধু জুতোটা ওর পায়ে হলো না। গলার রূপোর সেই কাঠিটা কোথায় গেল বিল? তুমি আমায় বিল বলছো? তুমি যে নিজের লোকেদের কাছে যাচ্ছ, সেই কাঠিটা? আমি তো জানি না। রাম আর আমি নিয়ে খেলছিলাম কাল। রাম বুঝি জেবে লুকিয়ে রেখেছে। রামের পকেটে? গঙ্গার বুকের মধ্যে কে যেন কামান দেখে দিল। তখন যে ওর লুকোবার দান ছিল। রামের পকেটে? সত্যি বলছি। ঠিক আছে, ঘোড়ার পিঠে বসো। বেতো টাট্টুটার উপর বিল বসলো। গঙ্গা ঘোড়ার লাগাম ধরে লক্ষ্মীতাল ঘুরে ঘুরে সেই দক্ষিণ দিক যেখানে হিউরোজের তাঁবু, সেখানে গেল। কাছে যেতে কি পারে? শুধু সেপাইয়ে ভরা। তবে গঙ্গা এমন মাথা উঁচু করে হেঁটে হেঁটে এলো যে কেউই মনে করতে পারলো না ও একজন অপরাধী। ওর মুখে চোখে ভয়ের চিহ্ন মাত্র নেই। সবচেয়ে বড় সাহেব কই? কুমেদান কমান্ড্যান্ট সাহেব কই? গঙ্গাকে ওরা সবচেয়ে বড় সাহেবের কাছেই নিয়ে গেল। তুমি হিন্দি বোঝো? গঙ্গা জিজ্ঞেস করলো। দোভাষী বলল, আমি বুঝিয়ে দেব। গঙ্গা বলল, এ হলো গিয়ে যে রেভিনিউ সাহেব ছিল তার ভাইপো, বিল। বলো বাবা, সব বলো। আস্তে আস্তে বলতে লাগলো গঙ্গা। দু চোখ দিয়ে জল পড়তে লাগলো ওর। সবাই অবাক হয়ে গেল। মুখে আর কথাটি নেই। এমন করে কেউ পরের প্রাণ বাঁচায় নাকি শত বিপদ মাথায় নিয়ে? এখন তোমরা ওকে নিয়ে যাও। লক্ষ্মণ, যাও বাবা। তুমি কোথায় যাবে? আমি ঘরে যাব। সাহেবরা বলতে লাগলো, বকশিস পাবে গঙ্গা, অনেক অনেক টাকা। গঙ্গা বলল, টাকা চাই না, শুধু আমার ছেলে রাম যদি তোমার কয়েদিদের মধ্যে থাকে তাকে ছেড়ে দাও। রাম? সে কি বড় ছেলে? ছোট ছেলে। ওই লক্ষ্মণের রূপোর একটা হার ওর কাছে ছিল, তাই শুনে থেকে। সাহেবরা ওর দিকে চাইতে লাগলো। কি বলবে ওরা? পকেটে একটা নাম লেখা ক্রস ছিল, তা দেখে বুঝি ওরা মনে করবে না যে এটা লুঠের মাল? মনে করবে না যে ছেলেটা মিছে বলছে? ও বলেনি কিছু? তোমরা ওকে দেখেছো? বলেছিল ওটা লক্ষ্মণের। বলেছিল? হ্যাঁ, আমরা বিশ্বাস করিনি। গঙ্গা মাথা নাড়তে লাগলো।
হা রে রাম, লক্ষ্মণের নাম যে উইলিয়াম, তা কি তোর মনে পড়েনি রে? না তুই বড্ড ভয় পেয়েছিলি বাবা, বলতে পারিসনি কিছু? কোথায় ও সাহেব? সাহেবরা চুপ করে রইল। ওই তো পড়ে আছে ওই গাদার মধ্যে, কে এখন ঘাঁটতে যাবে বলো? গঙ্গা মাথা নাড়তে লাগলো। শুধু বুঝতে পারছে না ও, কিছু বুঝতে পারছে না। বিল ওর দিকে চেয়ে ও হাতটা তুলল, কথা মুখে এলো না একটাও। তারপর আস্তে আস্তে ও বেতো ঘোড়াটার গলার দড়ি ধরে চলে যেতে লাগলো। কোথায় যেতে লাগলো গঙ্গা? শহরের দিকে তো ওর ঘর নয়, শহর তো জ্বলছে। গঙ্গা সেদিকেই যেতে লাগলো। থামো, থামতে বলো। আরে বুঝতে পারছো না, ও নিশ্চয় ওদের দলের লোক। থামো, গুলি করব। ওরা চেঁচাচ্ছে আর চেঁচাচ্ছে, গঙ্গা কিছুই শুনতে পেল না। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তো লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড, তারা আমার মায়ের আদরের রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।